আমার বিয়ে, প্লিজ যেতে দিন আমায়। কথাটি বলে জাংকুকের কোলে দাপাদাপি ঝাপাঝাপি শুরু করে দেয় তে। করতে থাকে নিজেকে জাংকুকের বাহুডোর থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা। আর জাংকুক তেকে নিজের কোলের উপরে বসিয়ে এমনভাবে শক্ত করে জড়িয়ে রেখেছে যে চাইলেও তে নিজেকে ছাড়িয়ে নিতে পারছে না। দুজনের মধ্যে অনেক ধস্তাধস্তি হতে থাকে। কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে তে থেমে যায়। দেখে হাত দুটোয় অসহনীয় ব্যথা করছে, কোমরটা ব্যথায় অবশ হয়ে আসছে। তাই জাংকুকের দিকে অসহায়ের দৃষ্টিতে তাকিয়ে আস্তে করে বলে, আমার কোমরে প্রচণ্ড ব্যথা করছে জাংকুক, প্লিজ ছেড়ে দেন না আমায়। কথাটা শুনে জাংকুক তেকে কোল থেকে নামিয়ে নিজের পাশের সোফাতে বসায়। তারপর তের এলোমেলো চুলগুলো কাঁধ থেকে সরিয়ে ঘাড়ে একটা ঠোঁটের আলতো স্পর্শ ছুঁয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে যায়। জাংকুক চলে যাওয়ার পর তে বসে বসে ভাবে কোন ঝামেলায় ফেসে গেল সে, আর কিভাবেই বা এই ঝামেলা থেকে মুক্তি মিলবে। কেন যে জাংকুকের কথাটা বিশ্বাস করে এখানে আসতে গেল। ওদিকে হয়তো এতক্ষণে পাত্রপক্ষ এসে পড়েছে, না জানি মা বাবা কি করছে, সব কিছু ঠিক আছে কিনা সেসব ভেবে চলেছে তে। এইদিকে সকল জমজমাট আর খুশির আমেজ এখন সর্বশান্ত হয়ে পড়েছে। চারদিকে কানাঘোষা চলছে। বাড়ির মেয়ে আজ বিয়ের আসর ছেড়ে পালিয়েছে। কাউকে মুখ দেখানোর উপায় নেই। পাত্রপক্ষের সামনে তের বাবা নিজের মাথা নিচু করে রেখেছে আর নিজেকে নিজে ধিক্কার জানাচ্ছে। মানুষের এত কানাঘোষা আর নিতে পারছে না তের বাবা। মনে হচ্ছে যেন এতদিনের অর্জন করা সব সম্মান ধুলোয় মিশে গেছে। আচ্ছা, আমার শিক্ষা কি এত ঠুনকো ছিল যে মেয়েটা এমনভাবে মুখে চুলকানি লাগিয়ে চলে গেল? এভাবে বলছো কেন? তো কিভাবে বলবো? তোমার আমার দেওয়া শিক্ষা ভুলে গিয়েছে মেয়েটা। আমি তো চেয়েছিলাম তে তোমার মতন হোক, কিন্তু ও কি করলো এটা? না গো, তোমার কোনো দোষ না, তুমি তো তোমার মতন করে চেষ্টা করেছো। আমি মা হয়ে পারিনি আমার দায়িত্ব পালন করতে। আমার উচিত ছিল মেয়েটার মনের খবর নেওয়া, তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। এইদিকে জাংকুক উপরে চলে গেলে তে বাড়ির মেন দরজাটার কাছে আসে। দেখে দরজাটা ভেতর থেকে লক করা। অনেক খুঁজেও দরজার চাবি নিচে কোথাও পায় না। তারপর উপরে জাংকুকের রুমে আসে। এখানে এসে রুমটা ফাঁকা পেয়ে তে ঝটপট করে চাবি খুঁজতে শুরু করে। তাড়াহুড়ো করতে গিয়ে হাতে নাড়া লেগে ফুলদানিটা নিচে পড়ে গিয়ে ভেঙে যায়। রুমের মধ্যে হঠাৎ ফুলদানি ভাঙার আওয়াজ পেয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে জাংকুক। কি ভাঙলে যান? কথা শুনে তে পিছনে ঘুরে তাকিয়ে দেখে জাংকুক দাঁড়ানো। জাংকুককে দেখে তেছি বলে নিজের চোখ দুটো অন্যদিকে ঘুরিয়ে নেয়। জাংকুকেরও ধ্যান ফিরে নিজের দিকে চেয়ে দেখে বলে, সরি জান, শাওয়ার নিচ্ছিলাম তাই না বুঝি এভাবে চলে এসেছি। তারপর আবার ওয়াশরুমে দৌড় দেয় জাংকুক। তে অনেক খোঁজার পর পাশ ঘুরে তাকিয়ে দেখে বিছানার উপরে চাবিটা পড়ে আছে। আর ওইদিকে জাংকুক চাবির কথা মনে পড়তেই তোয়ালেটা কোনো রকমে কোমরে পেঁচিয়ে ধরফরিয়ে ওয়াশরুম ছেড়ে বেরিয়ে আসে। তে চাবিটায় হাত দিতেই জাংকুক চাবিটা ধরে এক টান দেয় আর হাতে টান লেগে তে নিচে পড়ে যায়। সরি জান, আমি বুঝতে পারিনি বলে হাতটা বাড়িয়ে দেয় তের দিকে জাংকুক। তে জাংকুকের হাতটা না ধরেই উঠে দাঁড়ায়। তারপর জাংকুকের দিকে কিছুক্ষণ অসহায় দৃষ্টিতে তাকিয়ে থেকে হাঁটু নুয়ে বসে পড়ে। কেন এভাবে আমাকে আটকে রেখেছেন? প্লিজ যেতে দিন না আমায়, আজ আমার বিয়ে। ওইদিকে আমি যদি ঠিক সময় মতো না পৌঁছতে পারি তাহলে আমার বাবা মায়ের সম্মান নষ্ট হবে। ওরা আর এই সমাজে মুখ দেখাতে পারবে না। দু হাত জোর করে মিনতি করে যায় জাংকুকের কাছে। তের কথা শুনে জাংকুক রেগে যায়। তের মাথার এক মুষ্টি চুল নিজের হাতের মুঠোয় এনে তেকে উঠিয়ে দাঁড় করায়। তারপর তের মুখটা নিজের মুখের সামনে নিয়ে এসে রাগে দৃষ্টিতে তাকায় তের দিকে। বাবা মায়ের মান সম্মানের কথা ভাবছো, সমাজের কথা ভাবছো, আর আমার কথা সেটা তো ভাবছো না তুমি। বাজি ধরে ভালোবাসো না তুমি। তোমার বাজির খেলায় চাও আমি একা জ্বলে পুড়ে শেষ হয়ে যাই, আর তুমি শান্তিতে অন্য কারোর সাথে সংসার করবে। সেটা তো আমি কোনোদিনও হতে দিব না। আমি যেটা চাই সেটা আর কারো হতে দেই না। তুমি শুধুই আমার, বুঝতে পেরেছো?
বলেই তেকে ছুঁড়ে ফেলে দেয় জাংকুক। আর পরে যে তের কপালটা একটু কেটে যায়। জাংকুক তাকিয়ে দেখে তের কপাল থেকে রক্ত ঝরছে, যা দেখে জাংকুকের হুঁশ আসে। জাংকুকের রাগ এবার অনুশোচনায় পরিণত হয়। খুব যত্ন সহকারে জাংকুক আস্তে করে তেকে ধরে বিছানায় নিয়ে বসায়। তারপর তের কাটা জায়গায় রুমাল দিয়ে রক্ত মুছতে থাকে আর বলতে থাকে, খুব লেগেছে জান, সরি জান, কেন এভাবে আমাকে রাগিয়ে দাও বলো তো? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, আর তোমাকে হারিয়ে ফেলার ভয়টা আমি মেনে নিতে পারি না, তাই তো এমন পাগলামি করি। এটাকে পাগলামি বলে? আমার তো মনে হয় উন্মাদ হয়ে গেছেন আপনি। আমাকে এভাবে আত্মহত্যার ভয় দেখিয়ে ডেকে এনেছেন, বন্দি করে রেখেছেন। ছি, এতটা নীচ আপনি। আপনার জন্য আমার পরিবার না জানি কতটা অপমান অপদস্থ হচ্ছে। আমি কখনো আপনাকে ক্ষমা করব না, কখনো না। জাংকুককে ঠেলে কিছুটা দূরে সরে এসে দাঁড়িয়ে কথাগুলো বলে তে, আমি তোমার ক্ষমা চাই না জান, আমি শুধু তোমাকে চাই। যদি দরকার পড়ে সারাটা জীবন তোমাকে এভাবে বন্দি করে রাখবো, আর তোমাকে দেখেই আমি আমার প্রত্যেকটা মুহূর্ত পার করব। আমি তোমাকে এতটা চাই যে তুমি কল্পনা করেও পারবে না। এতে যদি তুমি আমায় উন্মাদ বলো, খারাপ ভাবো, তাহলে আমি সেটাই। এদিকে সাইনো বারবার মোবাইলের স্ক্রিনে তের ছেলেবেলার ছবিগুলো টেনে টেনে দেখছে আর মনে মনে বলছে, কোথায় তুমি তে? সেই ছেলেবেলা থেকে তোমাকে ভালোবেসে এসেছি, কখনো বলিনি, কারণ তোমার সাথে আমার বিয়েটা ঠিক হয়েছিল। আমি জানতাম তুমি একদিন আমার হবে, কিন্তু ওই সৃষ্টিকর্তা হয়তো আমার ভাগ্যে তোমায় রাখেনি। জানো তে, এতগুলো বছরের সব আবেগ জমিয়ে রেখেছি শুধু এই দিনটার জন্য। ভেবেছিলাম আজ বিয়ে করে আমার বউটাকে মনের জমানো সব কথাগুলো বলবো, কিন্তু তুমি সেটা হতে দিলে না। তুমি তো অন্য কাউকে ভালোবাসো। আচ্ছা, একটা বার কি বন্ধু মনে করে বলতে পারতে না আমাকে? এইদিকে কিছুক্ষণ পর জাংকুক এসে বিছানায় বসি তেকে একটানে নিজের কোলের উপরে নিয়ে আসে। তারপর তের সিল্কি চুলের ভাঁজে নাক ডুবিয়ে গন্ধ শুকে যায়, আর তের হাত দুটো নিজের হাতের মুঠোয় এনে পেছনের থেকে এমনভাবে শক্ত করে চেপে ধরে যে চাইলেও তে উঠে যেতে পারে না। কি করছেন কি? ছাড়ো না আমায়, কথা বলো না জান, আমাকে যেতে দিন জাংকুক। আবার কথা বলছো? মাথাটা আঁকড়ে ধরে জাংকুক নিজের দিকে তের মুখটা ঘুরিয়ে নেয়। তারপর তের মুখের কাছে নিজের মুখটা নিয়ে এসে ফিসফিসিয়ে বলে, ভালোবাসি, খুব ভালোবাসি তোমাকে বলি তে ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া মিলিয়ে দেয়। তে জাংকুকের ঠোঁটের স্পর্শে অস্বস্তি বোধ করতে থাকে। জাংকুকের থেকে নিজেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা চালিয়ে যায়, কিন্তু পারে না। তারপর না পেরে জাংকুকের গলায়, ঘাড়ে আর পিঠে ইচ্ছে মতো নখের আঁচড় দেয়। তবুও জাংকুক তেকে ছাড়তে চায় না। জাংকুক এত আঁচড় খেয়েও কোনো রকমের কুশব্দ না করেই তের ঠোঁটের স্বাদ নিতে থাকে। কিছুক্ষণ পর তের কপালে, গালে এবং মুখে ঠোঁটের আলতো স্পর্শ ছুঁয়ে দিতেই জাংকুককে ধাক্কা দিয়ে সাথে সাথে তে জাংকুকের থেকে কিছুটা দূরে সরে আসে। হাঁপাতে হাঁপাতে চোখ তুলে সামনের আয়নার দিকে চেয়ে দেখে ঠোঁটটা ফুলে লাল বর্ণ ধারণ করেছে। তারপর পেছন ঘুরে দেখে জাংকুক নিজের ঠোঁটে হাত রেখে মুচকি মুচকি হেসে যাচ্ছে। এইদিকে তের বাবা মাকে সবাই অনেক অপমান অপদস্থ করে যাচ্ছে, যেটা দেখে সাইনোর খারাপ লাগে। সাইনো চায় না তের বাবা মাকে কেউ অপমান করুক, তাই সাইনো এগিয়ে এসে সবাইকে অনেকক্ষণ ধরে বোঝায়। সবাই বুঝতে পারলে তাদের গাড়িতে উঠিয়ে দিয়ে চলে যেতে বলে। সবাই যাওয়ার পর সাইনো তের বাবা মায়ের কাছে ফিরে আসে। তারপর সকলের তরফ থেকে সরি বলে দেয়, আমি জানি আমার পরিবার আপনাদের অনেক অপমান করেছে আঙ্কেল, তার জন্য আমি সত্যিই খুব লজ্জিত। প্লিজ আঙ্কেল, এর জন্য দুই পরিবারের বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট করবেন না। সাইনো হাত জোর করে কথাটা বলে তের বাবাকে। তের বাবা সাইনোর হাত ধরে নিচে নামিয়ে দেয়। এটা তুই কি করছিস? সব দোষ তো আমার মেয়েকে আমি সঠিকভাবে মানুষ করতে পারিনি। না আঙ্কেল, আপনাদের মতো বাবা মা হয় না। তেও খুব ভালো মেয়ে। আসলে সবাই তো চাইলেই সব কিছু পায় না। ওই
উপরওয়ালা হয়তো তেকে আমার ভাগ্যে রাখেনি, তাই এই বিয়েটা হলো না। তবে আপনাদের কাছে অনুরোধ রইল, যার সাথে তে সুখী থাকতে চায় প্লিজ ওকে আপনারা তার সাথেই মেনে নিন। ও ফিরে আসলে যেন কষ্ট না পায় আঙ্কেল। সায়নের কথায় তের বাবা চোখের পানি মুছে অবাক দৃষ্টিতে তাকায়, তারপর বলে, তুই এত ভালো কেন? আমি ভালো না আঙ্কেল, বন্ধু হিসাবে তের এইটুকু ভালো চাইতেই পারি। যে মেয়েটা এভাবে বিয়ের আসর ছেড়ে তোকে একা ফেলে চলে গেল, তার কথাই তুই ভাবছিস কেন সায়নো? সায়নো মনে মনে ভাবে, তেকে ভালোবাসার কথা আঙ্কেলকে বলা যাবে না। এতদিনেও যখন তেকে বলা হয়ে ওঠেনি, তখন আজ এই সময়ে এমন পরিস্থিতিতে আঙ্কেলকে কেন বলবে? ভাবনা ছেড়ে বাস্তবে এসে বলে, আরে আঙ্কেল, আমার চিন্তা করবেন না তো। আমি সুন্দর, হ্যান্ডসাম আর শিক্ষিত। আজ না হয় কাল তের থেকেও ভালো মেয়ে পেয়ে যাব। আপনি তেকে নিয়ে ভাবুন। ও যার সাথে সুখী হতে চায় মন ভরে দোয়া করুন যেন তার সাথেই ভালো থাকে। আপনাদের দোয়া ছাড়া যেতে সুখী হবে না। সায়নোর কথায় হেসে ওঠে সুগা। এবার সে এটা ভেবে নিশ্চিত যে ছেলেটার মন ভাঙেনি। তারপর ঘুরে চোখের কোণের অশ্রু লুকিয়ে বিয়ের আসর ছেড়ে চলে আসে সায়নো নিজের বাড়িতে। এদিকে জাংকুক উঠে এসে তেকে ঘুরিয়ে আয়নার সামনে দাঁড় করায়। পেছনের থেকে তের ঠোঁটে আঙুল দিয়ে আয়নাতে দেখে ইশারা করে বলে, ঠিক এইভাবে তোমার এই ঠোঁট জোড়া একদিন আমার ঠোঁটকে দখলে নিয়েছিল, মনে পড়ে যান? সেই প্রথম দিন রেস্টুরেন্টে বাজি ধরে হুট করে এসেই কিস করেছিলে আমায়। আমি আপনাকে সরি বলেছিলাম জাংকুক। সেটাই তো, তোমার সরি বলাটাও আমার বুকে লেগেছিল। ভালোবেসে ফেলেছিলাম তোমাকে দেখে। বাড়িতে একটাও কাজের লোক নেই, সবাইকে জাংকুক ছুটিতে পাঠিয়ে দিয়েছে আর নিজের হাতে তের জন্য সেই সব পদের আইটেম রান্না করেছে যেগুলো তে খেতে পছন্দ করে। একে একে 16-17 পদের আইটেম রান্না করে টেবিলে সাজিয়ে রেখে তারপর রুমে আসে তেকে ডাকার জন্য, কিন্তু তে খাবে না বলে মুখ গোমড়া করে বসে থাকে, যেটা দেখে জাংকুকের রাগ এবার উচ্চ পর্যায়ে চলে যায়। জাংকুক তেকে টেনে সিঁড়ি থেকে ঘেঁষতে ঘেঁষতে নিচে নিয়ে আসে। সিঁড়ি থেকে টানার সময় তে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা লাগে, সারা শরীরে ক্ষত হয়ে রক্ত ঝরতে থাকে, কিন্তু জাংকুকের সেদিকে খেয়াল নেই। তেকে এনে খাবার টেবিলে বসায়, তারপর জোর করে তের মুখে খাবার ঠেসে ঠেসে ভরে, যার জন্য তের সারা মুখে খাবারগুলো লেগে যায়। মুখ থেকে বেয়ে কাপড়েও পরে কাপড়টা নষ্ট হয়ে যায়। তের এবার খুব কষ্ট হচ্ছে, কষ্টে দু চোখে সবকিছু অন্ধকার দেখছে, গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, আর শরীরের ক্ষত ও ব্যথা এবং বাবা মায়ের চিন্তায় মাথা ঘুরে পড়ে যায় তে। জাংকুক তেকে ডাকে, দেখে কোনো সারা শব্দ নেই। তারপর তাকিয়ে দেখে তে শরীরের ক্ষতগুলো আর কাপড়ে ও মুখে খাবারের দাগ, যা দেখে জাংকুকের হুঁশ ফিরে। ভাবে, কি করলাম এটা আমি? জাংকুক পাগলের মতন তেকে বারবার ডেকে যায়, তারপরও তে ওঠে না। তে না উঠতে জাংকুক তেকে কোলে তুলে নিয়ে রুমে গিয়ে শুয়ে দেয়, তারপর তের মুখ মুছিয়ে দিয়ে শরীরের ক্ষতগুলোতে ওষুধ লাগিয়ে দেয়। কাপড়ের দিকে তাকিয়ে ভাবে দাগগুলো কিভাবে তুলবে। তারপর ভেবে নিজের একটা শার্ট নিয়ে এসে তেকে পরিয়ে দিয়ে পরনের কাপড়গুলো খুলে ধুয়ে দেয়। কিছুক্ষণ পর তের জ্ঞান ফিরে চোখ মেলে চেয়ে দেখে পরনে তার একটা শার্ট ছাড়া আর কিচ্ছু নেই। পাশ ফিরে জাংকুককে দেখতে পায়। লজ্জায় রাগে তে বিছানার চাদরটা দিয়ে নিজেকে ঢেকে নেয় আর জাংকুককে প্রশ্ন করে, এমনটা কেন করলেন আপনি? জান, আমার কথাটা শোনো বলে তেকে ধরতে যায় জাংকুক, আর তে ধাক্কা দিয়ে জাংকুককে দূরে সরিয়ে দেয়। ভালোবাসেন না আপনি? এই আপনার ভালোবাসার নমুনা? একটা মেয়েকে তার পরিবার পরিজনের থেকে দূরে সরিয়ে রেখেছেন, তার সাথে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করছেন। এত অপমান, এত অত্যাচার করেও আপনার শান্তি হয়নি? তাকে সমাজ কি বলছে তাতে তো আপনার কিছু আসে যায় না, কিন্তু এখন তো তার শরীরটাও আপনার পাওয়া হয়ে গেছে। একটা কাজ করুন জাংকুক, মেরে ফেলুন আমাকে।
বেঁচে থাকলে না আমি আপনাকে ক্ষমা করতে পারবো, না আমি আমার বাবা মায়ের সামনে গিয়ে দাঁড়াতে পারবো। তার চেয়ে বরং আমাকে আপনি মেরে ফেলুন। তের মুখে কথাগুলো শুনে জাংকুক উঠে এসে তের দু গালে ঠাস ঠাস করে দুটা চড় মারে। তারপর বলে, তুই ভাবলি কিভাবে আমি তোকে মেরে ফেলবো? নিজের থেকেও বেশি ভালোবাসি তোকে, কারো কথায় নাই। এমনকি তুই আমায় ভালোবাসলে কি বাসলে না তাতেও আমার কিছু যায় আসে না। আমি শুধু তোকে চাই, যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতিতে। তুই শুধু আমার ভুলে যাস না জান, আমাকে ভালোবাসতে তুই একদিন বাধ্য করেছিলি, তাই আমার অধিকার আছে। আর হ্যাঁ, তোর শরীর মন সব কিছু জুড়ে একদিন শুধু আমিই থাকবো, দেখে নিস। কথাগুলো বলে তের চুলের ভাঁজে জাংকুক নিজের হাত ডুবিয়ে দেয়। নিজের ঠোঁটটা তের ঠোঁটের কাছে আনতেই তে বলে ওঠে, আমি অন্য কাউকে ভালোবাসি জাংকুক। আমি চাইলেও আপনাকে কখনো ভালোবাসতে পারবো না, আর না পারবো তার কাছে ফিরে যেতে। আপনি হয় আমাকে মেরে ফেলুন, নয় আমাকে মরতে দিন। বলেই জাংকুককে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে পাশের ফল কাটা ছুরিটা উঠিয়ে নিজের পেটে ঢুকিয়ে দেয় তে। তীর পেট থেকে গল গল করে রক্ত বের হতে থাকে। জাংকুক দেখে শক্ট হয়ে যায়, দ্রুত এসে তেকে ধরে পেট থেকে ছুরিটা বের করে তারপর তেকে বিছানায় শুয়ে দিয়ে চিৎকার করে বলে, এই তুমি কি করলে? কেউ আছো? ডাক্তার! জাংকুক চিৎকার করতে থাকে আর কাঁদতে থাকে। তারপর ডাক্তারকে কল দিলে আধা ঘন্টার মধ্যে ডাক্তার অপারেশনের সব জিনিসপত্র নিয়ে চলে আসে আর বাড়িটিতে চিকিৎসা হয়। ডাক্তার জাংকুককে বলে দেয়, প্রচুর রক্ত ঝরেছে, 4 ব্যাগ রক্ত না হলে তেকে বাঁচানো যাবে না। তার জন্য জাংকুক নিজের শরীরের সবটুকু রক্ত পর্যন্ত দিতে প্রস্তুত। কিন্তু ডাক্তার একজন মানুষের থেকে এত রক্ত নিতে চায়নি, তাই জাংকুক ভয় দেখিয়ে ডাক্তারকে বাধ্য করে তেকে বাঁচানোর। রক্তের গ্রুপের মিল থাকায় আর জাংকুকের হুমকির ভয়ে ডাক্তারও রাজি হয়ে যায়। তারপর অপারেশন শুরু হয় আর সাকসেসফুলি হয়। একদিন পর গিয়ে তের জ্ঞান ফিরে। জ্ঞান ফিরতে চোখ মিলে মিটিমিটি করে চেয়ে দেখে একটা মেয়ে তার পাশে বসে আছে। মেয়েটাকে খুব চেনা চেনা লাগছে। ভালোভাবে তাকিয়ে দেখে, হ্যাঁ, এই তো রোজি। হালকা ভাবে কাঁপা কাঁপা ঠোঁটে তে রোজিকে ডাকতে যায়। আর ঠিক তখনই পেটে এক অসহনীয় ব্যথা অনুভব করে। রোজি তার হাতের ম্যাগাজিনটা রেখে পেছনে ঘুরে তাকাতেই তেকে চেয়ে থাকতে দেখে এক প্রকার জোরে জাংকুককে ডেকে ওঠে। ভাইয়া, ভাইয়া করে চিৎকার জোরে দেয় রোজি। বলে, তাড়াতাড়ি এসো ভাইয়া, ভাবির জ্ঞান ফিরেছে। রোজির চিৎকার শুনে জাংকুক যে অবস্থায় ছিল ঠিক সেই অবস্থাতেই পাশের রুম থেকে ঢুলতে ঢুলতে চলে আসে। তখন তেকে 4 ব্যাগ রক্ত দেয়ায় জাংকুক এখন বড় ক্লান্ত, পারছে না ঠিকভাবে দাঁড়াতে। রুমে এসে তের কাছে বসলে তের অসহ্য বোধ হতে লাগে। জাংকুক আস্তে করে তের মাথায় হাত রাখে, তারপর তেকে কিছু বলতে যায়। তার আগেই তে রাগ, ঘৃণা ও কষ্টে জাংকুককে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। সেই ধাক্কার তাল সামলাতে না পেরে জাংকুক 2 কদম পড়ে নিচে পড়ে যায়। তারপর আস্তে করে জাংকুকের চোখ দুটো বন্ধ হয়ে আসে। রোজি গিয়ে জাংকুককে ধরে ওঠাতে থাকে আর কাঁদতে কাঁদতে ডাকে জাংকুককে, ভাইয়া ভাইয়া, চোখ খোলো বলছি ভাইয়া। তের দিকে তাকিয়ে বলে, এটা তুমি কি করলে ভাবি? কিসের এত রাগ তোমার আমার ভাইয়ের উপর যে এভাবে কষ্ট দিচ্ছ ভাইয়াকে? কষ্ট? এই লোকটার আবার কষ্ট হচ্ছে নাকি? আর কষ্ট বলতে তার মধ্যে আছেও নাকি কিছু? একটা পাগল উন্মাদ যে নিজের খুশির জন্য আমাকে এভাবে বন্দি করে রেখেছে। আমার পরিবার, মা বাবা, ভালোবাসা সব কিছু আজ এর জন্য আমি হারিয়েছি। আর হ্যাঁ, আমি একটা ভুল করেছি, তো কি হয়েছে? মানুষ চাইলে তো ক্ষমা করতে পারে, কিন্তু সে কি করলো এটা? তোমার ভাই কি এটা বোঝে না? ভালোবাসা ধরে বেঁধে হয় না, এটা অর্জন করতে হয়। তে কাঁদতে কাঁদতে কথাগুলো বলে ওঠে। তাই এখন এত কিছু বলছো কই? একদিন তো আমার ভাইকে
তুমি ভালোবাসা শিখিয়েছিলে। ভাইয়ের কি খেতে পছন্দ, কি কি ভালোবাসে সেগুলো করে তো এসেছো। তাহলে আজ কি হলো ভাবি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? এই লোকটাকে আমি কখনোই বিয়ে করব না। দয়া করে এই নামে ডাকা বন্ধ করো আমায়। আর কি বলছিলে তুমি? ভালোবাসা ওটা একটা খেলা ছিল, কিন্তু তার জন্য সত্যি আজ আমি অনুতপ্ত। আমাকে না বুঝিয়ে তোমার ভাইকে বোঝাও। কথাগুলো হাঁপাতে হাঁপাতে বলেতে কিছুক্ষণ চুপ থেকে কাকে কি বোঝাবো আমি? তুমি তো এটাও জানো না তোমার অজান্তে আমার ভাইয়া তোমার স্বামী। কথাটা বলে জাঙ্কুককে নিয়ে রুম থেকে বেরিয়ে যায় রোজি। টানা 2 ঘন্টা ধরে জাঙ্কুক ঘুমিয়ে আছে। ঘুম থেকে উঠতেই জাঙ্কুকের তেয়ের কথা মনে পড়ে যায়। আর ঠিক সেই মুহূর্তেই জাঙ্কুক ঝাপসা চোখ ঢলতে ঢলতে তেয়ের রুমে ছুটে আসে। এসে দেখে তে বালিশে হেলান দিয়ে বসে আছে, আর তেয়ের পাশে রোজি বসা। জাঙ্কুককে দেখে রোজি একটা মুচকি হাসি দিয়ে বেরিয়ে যায়, যেটা দেখে জাঙ্কুক অবাক হয়। তেয়ের হাসির কারণটা খুঁজতে খুঁজতে আস্তে করে হেঁটে জাঙ্কুক তেয়ের পাশে এসে বসে। জাঙ্কুক তেয়ের দিকে তাকাতেই চোখের সামনে সবকিছু ঝাপসা দেখতে থাকে। মাথাটা আবার ঘুরে ওঠে জাঙ্কুকের। আর তখন জাঙ্কুককে পড়ে যেতে দেখে তে ধরে বসে নিজের পাশে টেনে বসায়, যেটা দেখে জাঙ্কুক খুব খুশি হয়। তে মুখ তুলে জাঙ্কুকের দিকে তাকায়। রোজি বলেছে, আপনি নাকি আমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছেন। কি দরকার ছিল আমাকে বাঁচানোর? আপনার শরীরের রক্ত আমাকে না দিলে কি হতো না? কথাটা তে জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে বলে। জাঙ্কুক তের গাল 2 হাত দিয়ে আঁকড়ে ধরে বলে, না হতো না। ভালোবাসি তোমাকে আমি। বেঁচে থাকলে তোমাকে নিয়েই একসাথে বাঁচবো। আর যদি তুমিই না থাকো তাহলে বেঁচে থেকে কি করব? তাই বলে এতটা রক্ত দিবেন? যদি আপনার কিছু হয়ে যেত রোজির কি হতো? আমি না হয় আমার বাড়িতে চলে যেতাম, কিন্তু আপনার বোন, তার তো আপনি ছাড়া আর কেউ নেই। জাঙ্কুক, ভালোবাসায় এতটা অন্ধ হয়েন না যেটাতে আপনার আপন জনেরা নিঃস্ব হয়ে যায়। আমার জীবনটা তো আপনি নষ্ট করেই ফেলেছেন। এখন আপনার সাথে জড়িয়ে থাকা মানুষগুলোর কথা একটু ভাবুন। তোমার জীবন আমি নষ্ট করেছি তে? আমি তো তোমাকে শুধু ভালোবেসেছি, যেই ভালোবাসাটা একদিন তুমি আমাকে শিখিয়েছিলে। কাঁপা কাঁপা কণ্ঠে আস্তে করে বলে জাঙ্কুক। তাই ভালোবাসেন আমাকে আপনি? কোনটা ভালোবাসা বলতে পারেন জাঙ্কুক? আমাকে আটকিয়ে রেখে যেভাবে শারীরিক অত্যাচার চালাচ্ছেন আমার উপর, আপনি সেটাকে ভালোবাসা বলেন? তোমার উপর আমি শারীরিক অত্যাচার চালাচ্ছি নয়তো কি? কাল কি করেছিলেন আমার সাথে আপনি ভুলে গেছেন? কিচ্ছু করিনি আমি শুধু তোমার ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম। সেটা আবার লম্বা গলায় বলছেন? লজ্জা করছে না আপনার? কোনো অধিকার আছে আপনার আমার কাছে আসার, আমাকে স্পর্শ করার? আমি আপনাকে আবারও বলছি জাঙ্কুক, ভালোবাসা জোর করে হয় না। আমি অন্য কাউকে ভালোবাসি, আপনাকে পারবো না কখনো ভালোবাসতে। তাই প্লিজ আমাকে তার কাছে যেতে দিন। তের কথা শুনে জাঙ্কুক জোরে একটা ধমক দেয়। ধমকটা শুনে তে একদম নিশ্চুপ হয়ে যায়। তারপর জাঙ্কুক তের 2 বাহু চেপে ধরে তেকে ঝাঁকিয়ে বলে, জ্ঞান দিচ্ছ আমাকে? ভালোবাসার মানে শেখাচ্ছ? ভুলে যেও না একদিন তুমি আমাকে ভালোবাসতে বাধ্য করছিলে। আর অধিকারের কথা বলছো না তুমি? তাহলে শুনে রাখো, তোমার উপর তোমার বাবা মায়ের থেকেও এখন আমার বেশি অধিকার। আমি চাইলে তোমাকে নিজের করে নিতে পারি, কিন্তু আমি সেটা করব না, কারণ ভালোবাসি তোমাকে আমি। আর কাল যে খারাপ ব্যবহারগুলো করেছিলাম সেটা তোমার উপর রাগ করে করেছি। তার মানে এই নয় যে তোমাকে আমার জীবন থেকে আলাদা করে দিব। তুমি আমার, বুঝেছো? তে ভয়ে ভয়ে মাথাটা ঝাঁকিয়ে হ্যাঁ বলে, আর মনে মনে ভাবে এভাবে জাঙ্কুকের থেকে নিজেকে ছাড়ানো যাবে না। আর একবার জাঙ্কুকের সাথে ভালোবাসার নাটক করে তাই এখান থেকে পালাতে হবে। তাছাড়া জাঙ্কুককে বোঝানো সম্ভব নয়। ওইদিকে সাইনুর বাবা মা অনেকগুলো ছবি নিয়ে সাইনুর কাছে এসেছে এবং বলছে এর মধ্যে থেকে যে কোনো একটি মেয়েকে পছন্দ করতে, কিন্তু সাইনুর
মন মানছে না। যেই মন এতগুলো বছর ধরে শুধু তেকে ভালোবেসেছে, তের কথা ভেবেছে, সেই মনে অন্য কোনো মেয়ের জায়গা কিভাবে হবে? কি হলো সায়নো, কিছু বলছিস না কেন? সায়নোর মা মুখটা শুকনো করে জানতে চাইল। সায়নো তার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে তাদের খুশি করতে একটু মুস্কি হাসি দিয়ে না দেখি একটা মেয়ের ছবি তুলে মায়ের হাতে দিল আর বলল, এই মেয়েটা দেখতে ভালো। সত্যি বলছিস তো বাবা, একে তোর পছন্দ হয়েছে? সায়নো মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে। একটা গাল ভর্তি হাসি দিয়ে সায়নোর মা আবার বলে, এর সাথে তোর বিয়ে হবে সায়নো। কথাটা বলে বাড়ির সবাইকে ডাকতে ডাকতে ছবিটা দেখাতে যায়। আর সায়নোর বাবা তার পেছনে পেছনে ছুটে। বাবা মায়ের চলে যাওয়ার পর সায়নো বলতে থাকে, বিয়ে আমি অবশ্যই করব মা, সেটা শুধু তোমাদের খুশির জন্য। কিন্তু কোনো দিনও আমি তেকে ভুলতে পারবো না, কারণ তেকে আমি সেই ছোটবেলা থেকে ভালোবাসি। জাংকুক চোখ রাঙিয়ে উঠে তের সামনে থেকে চলে যেতে লাগে। আর তে জাংকুকের হাতটা ধরে বসে আর বলে, আমি সত্যি ভুল করেছি জাংকুক, প্লিজ আমায় ক্ষমা করে দিন। আমাকে আপনি আর একটা সুযোগ দিন আমার ভুলগুলোকে শুধরে নেওয়ার জন্য। জাংকুক মুহূর্তের মাঝেই তের এমন পরিবর্তন দেখে অবাক হয়। তের চোখ মুখের দিকে তাকিয়ে দেখে যেখানে সত্যের কোনো ছাপ নেই। জাংকুক বুঝতে পারে তে আবার তার সাথে অভিনয় করছে। তাই জাংকুক মনে মনে বলতে থাকে, তে আবার ছলনা করছে আমার সাথে? এতটা বোকা নই আমি যে তোমার এসব ছলনা আমি বুঝবো না। তের ঝাঁকা নিতে জাংকুক নড়ে ওঠে। বলুন, আমাকে আপনি ক্ষমা করে দিয়েছেন। তের প্রশ্নের জবাবে জাংকুক কি উত্তর দেবে তা বুঝে উঠতে পারছে না। এদিক থেকে তেকে বিশ্বাস না হলেও ভালোবাসার টানে জাংকুক তেকে কষ্ট দিতে চায় না। তাই তের গালে হাত রেখে বলে, ঠিক আছে, তোমাকে আমি বিশ্বাস করলাম, এবার অন্তত আমাকে ঠকিও না। কথাটা বলে জাংকুক রুম থেকে বেরিয়ে যায়। আর জাংকুক চলে যাওয়ার পর তে ঠোঁটে বাঁকা হাসি টানে। মনে মনে ভাবে, জাংকুক সত্যি বোকা, কত সহজেই কিছু বলে ওকে বিশ্বাস করানো যায়। ওদিকে সায়নো ও তার বাবা মা ঘটকের সাথে জাংকুকের বাড়িতে আসে। যেই ছবিটা সায়নোর পছন্দ হয়েছিল বলে উঠিয়েছিল সেটা রোজির ছিল, তাই বিয়ের ব্যাপারই তারা এসেছে। বেল বাজতেই রোজি গিয়ে মেইন ডোরটা খুলে দেয়। আর তে রুমে বসে বেল বাজার শব্দ শুনে বুঝতে পারে মেইন ডোর খোলা হয়েছে। তে ভাবে চাবিটা এখন কোথায় রাখবে সেটা দেখা দরকার। তাই আস্তে আস্তে তে বিছানা ছেড়ে উঠে সিঁড়ির কাছে হেঁটে চলে আসে। দেখে ৩-৪ জন মেহমান অপোজিট দিকে মুখ ঘোরানো অবস্থায় বসে আছে। তাদের কণ্ঠস্বর অনেকটা চেনা চেনা লাগছে তের কাছে। তাহলে কি তারা আমার পরিচিত? কথাটা ভাবতেই জাংকুক এসে পেছনের থেকে তের কাঁধে হাত রেখে। আর তে ভয় পেয়ে কেঁপে ওঠে। ভয় ভয় চোখে পেছনের দিকে ঘুরে তাকাতে জাংকুক তেকে কোলে তুলে নেয়। তারপর রুমে নিয়ে গিয়ে বসিয়ে দেয়। বাইরে কেন গিয়েছিলে? ডাক্তার কি বলেছে জানো? বলেছে তোমার পেটের এই ক্ষত না শুকানো পর্যন্ত হাঁটা চলা ব্যায়াম কিছুই তুমি করতে পারবে না, এমনকি আমার অবাধ্য হতে পারবে না। তাই এখানেই বসে থাকো, বাড়িতে কিছু মেহমান আসছে, আমি কথা বলে আসি। তারপর জাংকুক দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে চলে যায়। সায়নোর বাবা মায়ের সাথে কথা বলে জাংকুক তাদের রোজিকে খুব পছন্দ হয়েছে, ছেলের বউ করতে চায়। জাংকুকেরও খুব ভালো লাগে তাদের কথাবার্তা, আর সায়নোকেও পছন্দ হয়, তাই তাদের প্রস্তাবে না করতে পারে না। পরশু শুক্রবার সায়নো আর রোজির বিয়ে। ওইদিকে তের বাড়িতে সকলের মুখে এক কথা, মিন ইয়ংয়ের মতো বিজনেসম্যানের মেয়ে বিয়ের দিন বাড়ি ছেড়ে পালিয়েছে। টিভিতে নিউজে এই খবর এখনো চলছে। সারা দেশে পুলিশ লেগে পড়েছে তের সন্ধানে। পেপারেও তের ছবি ছাপা হয়েছে। যদি কেউ সন্ধান দিতে পারে তাহলে তাকে 25 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। পুলিশ তের ক্লোজ ফ্রেন্ডের সাথে কথা বলতে চায়। পুলিশ স্টেশনে নিয়ে আসে তাদেরকে। তারপর তাদের কাছে জানতে চায়
তের কারোর সাথে সম্পর্ক ছিল কিনা, আর তারা পুলিশের ভয়ে সব বলে দেয় জাংকুকের সাথে তের সম্পর্কের কথা। সম্পর্কটা যদিও ছিল একতরফা, কারণ শুধু জাংকুকই তেকে ভালোবেসে এসেছে, আর তে ও বন্ধুদের সাথে বাজি ধরে জাংকুকের সাথে অভিনয় করে ভালোবাসার, যার জন্য ছলে বলে কৌশলে তেকে অনেক কিছু করতে হয়। জাংকুকের বাড়িতে গিয়ে ওর বোনকে খুশি করা, জাংকুকের পছন্দ অপছন্দ সেগুলো জানা, এমনকি সাংসারিক যে কোনো কাজই তে করে শুধু একটা কারণে, বাজিতে জিতবে বলে। আর তাই হয়তো এমনও হতে পারে তে জাংকুকের কাছে, হতে পারে অভিনয় করতে করতে জাংকুককে ভালোবেসে ফেলেছে তাই পালিয়েছে। তের বন্ধুদের কথাগুলো শুনে পুলিশ এবার জাংকুকের বাড়িতে আসে। জাংকুক দরজা খুলতেই পুলিশ জাংকুককে ধাক্কা মেরে বাড়ির ভিতরে চলে আসে। তারপর পুরো বাড়িটা সার্চ করে। পুলিশ জাংকুকের রুমে গিয়ে তেকে পায়। তেকে পেয়ে সুগাকে ফোন করে পুলিশ জানায় তে কোথায় আছে। সুগা মেয়ের খোঁজ পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে চলে আসে জাংকুকের বাড়িতে, আর তের সাথে কথা বললে সব দোষ জাংকুকের উপর চাপিয়ে দেয় তে। তে কাঁদতে কাঁদতে বলে, বিয়ের দিন আত্মহত্যার ভয় দেখিয়ে জাংকুক আমাকে ডেকে এনে বন্দি করে রেখেছে, এমনকি আমাকে মেরে ফেলারও চেষ্টা করেছে। তের এমন কথা শুনে জাংকুক একটা বড় রকমের ধাক্কা খায়। যেই তেকে জাংকুক এতটা ভালোবেসেছে, যাকে বাঁচানোর জন্য নিজের শরীরের সবটুকু রক্ত পর্যন্ত দিয়ে দিয়েছে, আজ সেই তে সব জেনেও এমন কথা বলছে। জাংকুকের ভেতরটা ভেঙে চলে যাচ্ছে তের কথায়। পুলিশ তেকে বলে, আমরা তো শুনেছি আপনি জাংকুকের সাথে ভালোবাসার অভিনয় করেছেন, কথাটা কতটুকু সত্য? তে কিছুক্ষণ ভেবে তারপর বলে, হ্যাঁ আমি অভিনয় করেছি বন্ধুদের সাথে বাজি ধরে, কিন্তু সেটা খেলার ছলে করেছি, জাংকুককে ভালোবেসে নয়। একটা নির্দিষ্ট সময় পর আমি জাংকুককে বলেছি ব্রেকআপ করব, যাতে জাংকুকের মনে না হয় আমি অভিনয় করেছি। আপনারাই বলুন, ব্রেকআপ হওয়া কি স্বাভাবিক ব্যাপার নয়? এতে আমার ভুলটা কোথায়? তারপরও জাংকুক আমার পিছু ছাড়েনি, শুনেনি আমার কথা। আমার বিয়ের দিন জাংকুক আমাকে আত্মহত্যার ভয় দেখিয়ে ডেকে আনে, এমনকি রাগের বশে আমাকে মেরে ফেলার চেষ্টা করে। ওকে নিয়ে যান আপনারা, আর এমন শাস্তি দেন যেন আর কখনো এরকম পাগলামি কারোর সাথে নেক্সট টাইম না করতে পারে। তের কথা শুনে রোজি রেগে যায়। রোজি জাংকুকের দিকে চেয়ে দেখে জাংকুকের দু চোখ লাল রক্তবর্ণ ধারণ করেছে, যেখানে চোখের পানিতে দু চোখ টলমল করছে। রোজি বুঝতে পারছে নিশ্চয়ই ভাই খুব কষ্ট পেয়েছে ভাবির কথায়। এর আগে কখনো রোজি তার ভাইকে এতটা নিরুপায় আর অসহায়ের মতো কারো দিকে চেয়ে থাকতে দেখিনি। তাই রোজি তেকে বলে, সব কিছুই যখন বলে দিয়েছো ভাবি, তখন এটাও বলে দাও যে ভাইয়া তোমার স্বামী। রোজির কথা শুনে তে বলে, আমি তোমাকে আগেও বলেছি রোজি, তোমার ভাইকে আমি কখনো বিয়ে করব না, তাই প্লিজ আমাকে আর ভাবি বলে ডেকো না। রোজি জোরে হেসে ওঠে আর হাসতে হাসতে বলে, তোমার কি আমার ভাইয়াকে এতটাই বোকা মনে হয় ভাবি? তারপর সবাইকে অপেক্ষা করতে বলে রোজি উপরে চলে যায়। কিছুক্ষণ পর একটা পেপার নিয়ে আসে আর তের হাতে দেয়। তে জানতে চায় কিসের পেপার এটা। তার উত্তরে রোজি বলে, তোমার আর ভাইয়ের বিয়ের রেজিস্ট্রি পেপার। ভালোভাবে দেখে বলো ভাবি, সিগনেচারটা তোমার কিনা? তে তাকিয়ে দেখে, হ্যাঁ সিগনেচারটা তারই, কিন্তু এটা কিভাবে সম্ভব? তাহলে কি জাংকুকও সব জেনে তের সাথে খেয়েছে? তুমি ভাইয়ের স্ত্রী, তারপরও কেন অন্য কাউকে বিয়ে করতে চাইছো ভাবি? আমাদের সবাইকে বলো। তে কিছু বুঝতে পারছে না কিভাবে সিগনেচারটা হলো, চুপ করে আছে তে। জাংকুক এগিয়ে তের সামনে এসে দাঁড়ায়, তারপর বলে, অনেক ছলনা করেছো তুমি আমার সাথে, অনেক অপমান করেছো আমার ভালোবাসাকে, তারপর তোমাকে আমি ভালোবেসেছি, কিন্তু না, এখন মনে হচ্ছে তোমার মতন মেয়ে আমার ভালোবাসা পাবার যোগ্যই না। আমার থেকে দূরে যাওয়ার জন্যই তো তোমার এত প্ল্যান, তাই না? ঠিক আছে, চলে যাও আমার সামনে থেকে। বলেই জাংকুক তেকে জোরে এক ধাক্কা দেয়
আর তে ধাক্কার তাল সামলাতে না পেরে তার বাবার কাছে ঢলে পড়ে। সুগা রেগে গিয়ে জাংকুককে মুখ বরাবর একটি ঘুষি বসিয়ে দেয় আর বলে, তোমার সাহস হয় কি করে আমার মেয়েকে স্পর্শ করার, এভাবে ধাক্কা দেওয়ার? আজ পর্যন্ত আমি আমার মেয়েকে একটি নখের আঁচড়ও লাগতে দিইনি, আর তুমি আমার মেয়েকে মেরে ফেলতে চেয়েছো বলে সুগা মারতে থাকে জাংকুককে। আঘাতে আঘাতে জাংকুককে সুগা রক্তাক্ত করে দেয়। পুলিশও কিছু বলে না, কারণ সুগার অনেক পাওয়ার। ভাইকে এভাবে মার খেতে দেখে রোজি অনেক কষ্ট পায়। কান্না জড়িত কণ্ঠে রোজি তেকে অনুরোধ করে তার ভাইকে যেন আর না মারা হয়। তের পায়ে অবধি পড়ে, কিন্তু তের মনে একটু দয়া হয় না। তে নিজের মুখটা ঘুরিয়ে নেয় অন্যদিকে। কিছুক্ষণ পর রক্তাক্ত অবস্থায় জাংকুককে ফেলে রেখে চলে যায় তেকে নিয়ে সুগা। আর পুলিশও একটা অ্যাম্বুলেন্স ডেকে জাংকুককে উঠিয়ে দিয়ে চলে যায়। অ্যাম্বুলেন্সের ভেতরে অজ্ঞান অবস্থায় বিড়বিড় করে বলছে, যেও না তুমি, আমি রেগে তোমার সাথে এমনটা করেছি, প্লিজ যেও না, আমি বাঁচবো না তোমাকে ছাড়া। ভাইয়ের এমন অবস্থা দেখে রোজির খুব কষ্ট হচ্ছে। ছেলেবেলা বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকে জাংকুক রোজিকে কখনো বাবা মায়ের কষ্টটা বুঝতে দেয়নি। আর আজ জাংকুকের কষ্ট দেখে রোজি পুরোপুরি ভেঙে পড়েছে। এইদিকে তের বাড়িতে তে তার রুমে শুয়ে বিশ্রাম নিচ্ছে। সায়নোকে দেখে তে উল্টো দিকে মুখ করে শুয়ে আছে। সায়নো আস্তে করে এসে তের পাশে বসে আর তেকে ডাকে। তে না ফিরলে সায়নো টেনে তেকে নিজের দিকে ঘুরিয়ে নেয় আর দেখতে পায় তের চোখে পানি। তুমি কাঁদছো? তে উঠে বসে সায়নোর হাত ধরে বলে, বিশ্বাস করো সায়নো, আমি কখনো জাংকুককে ভালোবাসিনি, আমি তো শুধু তোমাকেই বিয়ে করতে চেয়েছিলাম। সায়নো তের চোখ থেকে পানি মুছে দিয়ে বলে, আমিও কখনো তোমাকে বলা হয়ে ওঠেনি। আজ একটা কথা বলবো, শুনবে? ছোটবেলা থেকেই তোমাকে আমি ভালোবাসি। তোমার জীবনে কে ছিল আর কে ছিল না তাতে আমার কিছুই যায় আসে না, তবে জাংকুক যেটা করেছে তার শাস্তি ওকে অবশ্যই পেতে হবে। আর কি, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে তুমি পুরোপুরি সুস্থ হয়ে উঠলে আমি তোমাকে বিয়ে করব। সাইনোর কথাটা শুনে মনটা খুশিতে ভরে ওঠে তে মাথা ঝাঁকিয়ে সাইনোকে বিয়ের জন্য সম্মতি জানায় আর মনে মনে ঠিক করে নেয় বিয়ের পরে সাইনোকে নিজের ভালোবাসার কথাটা জানাবে। 2 দিন পর জাংকুক একটু সুস্থ হলে ছুটে তের বাড়িতে চলে আসে। তে সায়নোর সাথে বিয়ের জন্য শপিং করতে যাচ্ছিল, এমন সময় জাংকুকের কণ্ঠস্বর শুনে কেঁপে ওঠে। জাংকুক বাইরে থেকে চিৎকার করে তেকে ডাকে। তেকে আসতে না দেখে জাংকুক সিঁড়ি বেয়ে উপরে উঠে তের রুমে যায়। তারপর তের পাশে সায়নোকে দেখতে পেল জাংকুক। একটু অবাক হয়, তবুও মনে কোনো প্রশ্ন জাগে না। জাংকুক ছুটে এসে তেকে জড়িয়ে ধরে আর বলে, কেন চলে আসলে তুমি? আমি তো কষ্টে যন্ত্রণায় তোমার সাথে অমনটা করেছি, তাই বলে চলে আসবে আমাকে ছেড়ে? আমার ভালোবাসাটা তুমি কবে বুঝবে? সাইনো টেনে জাংকুককে তীর থেকে দূরে সরিয়ে নেয়, তারপর জাংকুককে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, ও তাহলে তুমি সেই জাংকুক যে তেকে বন্দি করে রেখেছিলে। সমাজের চোখে তুমি ওকে অনেক নিচে নামিয়েছো, অনেক কষ্ট দিয়েছো ওকে তুমি, কিন্তু আর না বলি জাংকুককে মারতে যায় সাইনো। আর জাংকুক সাইনোর হাতটা ধরে বসে আর বলে, সাইনো তুমি এখানে কি করছো? জাংকুকের এমন প্রশ্নে তে মনে মনে ভাবে, জাংকুক কি তাহলে সাইনোকে চেনে? আমি জানি গতকাল তোমার সাথে আমার বোনের বিয়ে হওয়ার কথা ছিল, আমার অসুস্থতার কারণে সম্ভব হয়নি। জাংকুকের এমন কথা শুনে তে এবার বুঝতে পারে তাহলে রোজির বিয়ে সায়নোর সাথে ঠিক হয়েছিল। সায়নো কিছু না বলেই জাংকুকের কলারটা টেনে ধরে আর বলে, তোমার বোনকে আমি বিয়ে করতে পারবো না, আমি তেকে ভালোবাসি, আর তুমি আমার সেই ভালোবাসার গায়ে হাত তুলেছ, মেরে ফেলতে চেয়েছো ওকে। ওসব তুমি কি বলছো সায়নো? ঠিকই বলছি,
আমি শুধুই আমার বাবা মায়ের কথা ভেবে বিয়েতে রাজি হয়েছিলাম, কিন্তু যার ভাই এমন গুন্ডা মাস্তান তাকে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না। তাছাড়াও আমি তেকেই ভালোবাসি। আমার বোনটা খুব আশা নিয়ে বসে আছে তোমার জন্য। আমার বোন বলেছে ওর তোমাকে পছন্দ হয়েছে, আর আমি আজ পর্যন্ত কখনো আমার বোনকে ওর পছন্দের জিনিস না দিয়ে রাখিনি। বিয়েটা ছেলে খেলা নাকি জাঙ্কুক? যাকে ইচ্ছা জোর করে বিয়ের আসর থেকে উঠিয়ে নিয়ে যাবে, তাকে বন্দি করে ব্ল্যাকমেল করবে, এমনকি তাকে মেরে ফেলতেও চাইবে। আচ্ছা, তোমার কি মনে হয় আমাকে জোর করলে তোমার বোনকে আমি বিয়ে করব? অবশ্যই করবে, কারণ তুমি তোমার বাবা মায়ের সাথে গিয়ে কথা দিয়ে এসেছো। তোমার মা নিজে বলেছে আমার বোনকে তার পুত্রবধূ করবে। হ্যাঁ বলেছিল, কারণ তখন আমি ভেবেছিলাম তে অন্য কাউকে ভালোবাসে, তার সাথে সুখে আছে, কিন্তু না, তে তো তোমার কবলে আটকে ছিল। এখন যখন তে চলে এসেছে, আমি চাই না তেকে এই অবস্থায় ফেলে রেখে অন্য কোনো মেয়েকে বিয়ে করতে। সায়নোর কথাটা শুনে জাঙ্কুক রেগে যায়। সায়নোকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে গলাটা চেপে ধরে জাঙ্কুক, আর জোর গলায় বলে তে শুধু আমার। সায়নো জাঙ্কুকের গলাটা চেপে ধরে, তারপর দুজনের মধ্যে বিশাল ধস্তাধস্তি হয়। কিছুক্ষণ পর হসপিটালে রোজি তেকে না পেয়ে বুঝতে পেরে নিশ্চয়ই তের বাড়িতে চলে এসেছে, তাই রোজি হসপিটাল থেকে চিন্তা করতে করতে তের বাড়িতে চলে আসে। এদিকে তের বাবা মাও আজ বাড়িতে নেই। রোজি নিচে কাউকে স্বাভাবিক কণ্ঠস্বর ডেকে না পেয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে আসে। এসে দেখে জাঙ্কুক আর সায়নোর মধ্যে ধস্তাধস্তি হচ্ছে। তে পাশে বসে নির্বাক দর্শকের মতো দেখছে, কিছুই করছে না। রোজি গিয়ে দুজনকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। তারপর ফল কাটা ছুরিটা উঠিয়ে তের গলার কাছে ধরে আর বলে তোমরা থামো, না হলে যাকে নিয়ে তোমাদের মধ্যে এত যুদ্ধ তাকে আমি মেরে ফেলবো। রোজির কথা শুনে জাঙ্কুক আর সাইনো শান্ত হয়। রোজি তেকে ছেড়ে দেয় আর বলে শান্ত হও তোমরা। তারপর কাঁদতে কাঁদতে জাঙ্কুকের সামনে এসে দাঁড়ায় আর জাঙ্কুকের হাতটা নিজের মাথায় চেপে রেখে বলে আমার দিব্যি ভাই, তুমি কখনো ভাবির কাছে আসবে না? বলো ভাই, আর কখনো আসবে না? জাঙ্কুক চুপ করে আছে, কোনো উত্তর দেয় না। রোজি আবার বলে তুমি যদি আর কখনো ভাবিকে ভালোবাসার অধিকার নিয়ে এসেছো ডেকেছো তো আমার মরা মুখ দেখবে। তারপর রোজি গিয়ে তের সামনে গিয়ে বলে আমার ভাইয়া আর কখনো তোমার সামনে আসবে না। তারপর নিজের হাতের রিংটা সাউনের হাতে ধরিয়ে দিয়ে বলে আপনারা সুখে থাকবেন। বলি জাঙ্কুকের হাত ধরে টেনে নিয়ে যায়। তে টানাপড়নে পড়ে যায়। এরই মধ্যে পরক্ষণে আবার সায়নোর মা চলে আসে সায়নোর সাথে তের বিয়ে ভাঙার উদ্দেশ্যে, এবং তেকে ভাঙতে বললে তে না করে দেয়। এরই মধ্যে তের ফোনটাও বেজে উঠল। তে একদম নিশ্চুপ হয়ে যায়। কি হলো তে? কে ফোন করেছে? সায়নোর মায়ের এমন প্রশ্নে কেঁপে ওঠে তে। সায়নোর মা আবার বলে কেন কথা বলছো না কেন? তে তখনও চুপ। তের এমন চুপ থাকাটা সায়নোর মায়ের পছন্দ হয় না। সে টেনে তের কাছ থেকে ফোনটা নিয়ে নিজের কানের কাছে ধরে আর বলে হ্যালো, কে বলছেন? ও পাশ থেকে যে প্রতি উত্তর আসে সেটা শুনে সায়নোর মা দু পা পিছিয়ে যায় আর রাগী দৃষ্টিতে তের দিকে তাকায়। তারপর বলে এবার খুশি হয়েছে তোতে? অবশেষে তুমি যা চাচ্ছিলে। বাসের অ্যাক্সিডেন্ট হয়েছে জাঙ্কুক আর রোজির, ওরা এখন হসপিটালে। বাঁচবে কিনা মরবে সেটা আল্লাহ জানে। তে চুপ করে আছে, কিছু বলছে না। সায়নোর মা তেকে ঝাঁকিয়ে বলে এরপরও তুমি সায়নোকে বিয়ে করবে তে? তাহলে আমি কি করবো আন্টি, আপনি বলুন এখন আমি কি করতে পারি? জাঙ্কুকের কাছে যাও, ওর এখন তোমাকে খুব প্রয়োজন। এটা আপনি কি বলছেন আন্টি? কাল আমার আর সায়নোর বিয়ে। বাহতে এতটা নির্লজ্জের মতো তোমার মুখে এখনো সায়নোর কথা বলছো? আর জাঙ্কুক, ও তো তোমার স্বামী। একবার ভেবে দেখোতে তুমি কি ভুল করতে যাচ্ছ। কখনো কখনো মানবতার
কাছে ভালোবাসাকে হার মানতে হয়। যাও তে, জাংকুকের কাছে যাও। আন্টি বুঝছেন না আপনি, এটা বিয়ে বাড়ি, সারা বাড়ি ভর্তি মেহমান। এর মধ্যে ভিড় ভাট্টা উপেক্ষা করে কিভাবে আমি জাংকুকের কাছে যাব? তুমি চাইলেই সব সম্ভব তে। না, সম্ভব নয়। এভাবে আমি সকলের সামনে বলতে পারবো না জাংকুককে দেখতে যাচ্ছি। ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিচ্ছি। কথাটা বলে তীর আলমারি থেকে 2টা শাড়ি বের করে বেলকনিতে ফেলে দেয় আর বলে, এখান থেকে বেয়ে নেমে যাও, আমি নিচে গাড়িতে তোমার অপেক্ষা করছি। না আন্টি, পরে গিয়ে যদি আমার হাত পা ভেঙে যায়? কিচ্ছু হবে না, যাও বলে ঠেলে তেকে নিচে নামিয়ে দেয় সায়নোর মা। নিচে নেমে তে এদিকে ওদিকে তাকিয়ে কাউকে দেখতে পায় না। তে বুঝছে না কি করবে। কিছুক্ষণ পর ঘুরে তাকিয়ে দেখে সায়নোর মা গাড়িতে হর্ন বাজাচ্ছে। তে তার দিকে তাকালে গাড়ির জানালার কাচের বাহিরে নিজের মাথাটা আর হাতটা বের করে দিয়ে তেকে ইশারা ডাকে। না চাইতেও তে এগিয়ে আসে, তারপর টেনে সায়নোর মা তেকে গাড়িতে ওঠায় আর তে চুপটি করে সায়নোর মায়ের পাশে বসে থাকে। কিছুক্ষণের মধ্যেই হসপিটালে চলে আসে। চারদিকে ভিড় আর হাহাকার। একটা বাসের সাথে একটা ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়েছে। ট্রাক চালক অ্যাক্সিডেন্টের সাথেই মারা যায় আর বাসের সব যাত্রী আহত হয় আর 3 জন নিহত। সায়নোর মা টেনে তেকে এত লোকজনের মধ্যে থেকে হসপিটালের ভেতরে নিয়ে যায়। তারপর একজন নার্স এসে জিজ্ঞাসা করে, আপনারা কি পেশেন্টের বাড়ির লোক? তে চুপ করে থাকে। জেনি বলে ওঠে, ইনি পেশেন্টের স্ত্রী। তে না চাইতো জেনির কথায় সবটা করতে থাকে। তারপর রিসেপশনে ফর্মটা জমা দেওয়া হলে পেছনে ঘুরে দাঁড়িয়ে দেখতে পায় রোজি দাঁড়ানো। রোজির হাতে পায়ে ব্যান্ডেজ আর কপালেও কিছুটা ব্যান্ডেজ করা। রোজি কিছু না বলেই তেকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, তুমি এসেছো ভাবি, আমি জানতাম তুমি আমার ভাইয়ের ভালোবাসা একদিন ঠিকই বুঝবে। আমার ভাইয়ের অ্যাক্সিডেন্টের কথা শুনে তুমি ছুটে এসেছো, তাই না ভাবি? তে কিছু বলে না। জেনি রোজির মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, হ্যাঁ মা, ঠিক বলেছো তুমি। তারপর রোজিকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে সায়নোর মা সেই আংটিটা রোজির হাতে আবার পরিয়ে দেয়। এ কি করছেন আন্টি? রোজি জানতে চায়। যেটা ঠিক মনে হয়েছে সেটা করছি। তে তো তোমার ভাইয়ের কাছে চলে আসলো, এখন আমার ছেলেটার কি হবে? ওকে যে তোমার বিয়ে করতে হবে মা। তে কথাটা শুনে যেন আকাশ থেকে পড়লো। সত্যি কি আন্টি রোজির সাথে সায়নোর বিয়ে দেবে? তে কিছু বলতে যাবে, তার আগেই রোজি বলে উঠল, আমার ভাইয়া কোথায়? অ্যাক্সিডেন্টের পর আমি অজ্ঞান ছিলাম, আমার আর কিছু মনে নেই। ভাবি, আমার ভাইয়াকে দেখেছো তুমি? জেনি বলে ওঠে, না, এখনো দেখিনি আমরা। একজন নার্স এখানে ওয়েট করতে বলেছে, এক্ষুনি এসে আমাদের নিয়ে যাবে তোমার ভাইয়ের কাছে। কিছুক্ষণ পর নার্সটা আসে আর তে এবং অন্যদেরকে ডেকে জাংকুকের কেবিনের সামনে নিয়ে যায় আর বলে, এখানে আপনারা দাঁড়ান, পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল, বাঁচা মরা একমাত্র আল্লাহর হাতে। এরই মধ্যে সায়নো সেখানে চলে আসে এবং তে দেখে অবাক কণ্ঠে বলে, তুমি এখানে? এদিকে সায়নোর মা এগিয়ে এসে সায়নোকে বোঝায় যে সে জাংকুকের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই তেকে নিয়ে হসপিটালে এসেছে। কথাটা শুনে সায়নো রেগে যায়, বলে, কাল তের সাথে আমার বিয়ে হবে, এটা জেনেও কেন তেকে নিয়ে হসপিটালে আসলে মা? টিভিতে যদি তোমাদের না দেখতাম তাহলে তো আমি জানতেই পারতাম না তোমরা কোথায় এসেছো। সায়নো অনেক কিছু বলে তার মাকে, তাই বাধ্য হয়ে জেনি বলে দেয় জাংকুকের সাথে তের সম্পর্কের কথা। তে জাংকুকের স্ত্রী। কথাটা শুনে সায়নো যেন বড়সড় একটা ধাক্কা খায়। এখন তুই বল সায়নো, এর পরেও তেকে বিয়ে করবি? সায়নো চুপ করে থাকে। পাশ ফিরে দেখে রোজি এগিয়ে আসছে তাদের দিকে। রোজি এসে সায়নোকে দেখে একদম নীরব হয়ে যায়। সায়নোকে তার মা আবার বলে, রোজিকে বিয়ে করবি? সায়নো কিছুক্ষণ নীরবতা কাটিয়ে ওঠে তার মায়ের কথা সম্মতি জানায়, বলে, হ্যাঁ করব,
সায়নের মুখে এই কথা শুনে রোজি যতটা খুশি হয় তার চেয়েও বেশি তে রেগে যায়। রাগে তে চিৎকার করে সায়নকে বলে, তুমি আমাকে ভালোবাসো বলেছিলে, কাল তোমার আমার বিয়ে, আর আজ এমন কথা বলতে পারো না। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার তো জাঙ্কুকের সাথে আরও আগেই বিয়ে হয়ে গেছে। এই কথাটা কি তুমি আমাকে আগে বলতে পারতে না? বললে কি হতো? তখন কি তুমি আমাকে মেনে নিতে? তাই বলে এতটা স্বার্থপর হবে তুমি? তোমার এই সত্যিটা জেনে আমার খুব কষ্ট হচ্ছে তে। বিশ্বাস করো সায়নো, আমি জানতাম না জাঙ্কুক কবে আমাকে দিয়ে ওই বিয়ের রেজিস্ট্রি পেপারে সিগনেচার করিয়েছে। নাটক বন্ধ করতে আমার ভালো লাগছে না, বলে সায়নো তার মাকে নিয়ে হসপিটাল থেকে চলে যায়। তে সায়নোকে অনেকবার ডাকে, কিন্তু একবারও পেছনে ফিরে তাকায় না। কিছুক্ষণ পর তেকে হসপিটালে এসে তার বাবা মা নিয়ে যায়। তে সারা রাত কাঁদে আর ভাবে সায়নোর ভালোবাসা এতটাই ঠুনকো যে সামান্য একটা মিথ্যা গোপন করায় আমাকে ছেড়ে চলে গেল। ওর থেকে তো জাঙ্কুকই ভালো ছিল, যে এত অপমান আঘাত দেওয়ার পর শুধু আমাকেই চেয়েছে, বারবার আমার কাছে ফিরে এসেছে। সায়নো আর জাঙ্কুকের কথা চিন্তা করে সারাটা রাত অনেক বিরহের মধ্যে কাটাইতে একা একা কথা বলে, নিজে নিজেকেই প্রশ্ন করে কতটা কষ্ট দিয়েছে জাঙ্কুককে। সকাল হতেই তে ছুটে হসপিটালে চলে যায় জাঙ্কুকের কাছে। সেখানে গিয়ে দেখে জাঙ্কুককে কেবিনে রাখা হয়েছে, আর কেবিনের বাইরের বেঞ্চে বসে আছে সায়নোর বাবা মা, আর কাজী বিয়ে পড়াচ্ছে সায়নো আর রোজির। তে তাদের সাথে কোনো কথা না বলেই ছুটে কেবিনের মধ্যে ঢুকে যায়। তারপর জাঙ্কুকের পাশে বসে জাঙ্কুকের বুকে ধাক্কা দিয়ে কাঁদতে থাকে, আর হিসকি তুলে তুলে জাঙ্কুককে ডেকে বলে, আমার সত্যি খুব ভুল হয়ে গেছে জাঙ্কুক, আমি বুঝে গেছি আপনার চেয়ে বেশি ভালো আর কেউ আমাকে বাসতে পারবে না। আমার এখন নিজেকে খুব একা মনে হচ্ছে, প্লিজ জাঙ্কুক, আপনার জীবনে আমাকে একটু জায়গা দিন। তের ঝাঁকানিতে জাঙ্কুক ব্যথা পেয়ে আগ করে ওঠে। আস্তে করে চোখ দুটো মেলে দেখে তে। জাঙ্কুকের শব্দ শুনে তে বুঝতে পারে যে জাঙ্কুক ব্যথা পেয়েছে। তে জাঙ্কুকের বুকে হাত দিয়ে বলে, ব্যথা পেয়েছেন? বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে ব্যথা দিতে চাইনি আপনাকে। তে আর কিছু বলার আগেই জাঙ্কুক সরে যাও বলে তেকে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, আর তে নিচে পড়ে যায়। জাঙ্কুক তেকে পড়ে যেতে দেখে উঠাতে যাবে, তখন সামনে রোজিকে দেখে আর পারে না, শুধু কান্না জড়িত কণ্ঠে দু হাত তের সামনে জোর করে বলে, প্লিজ তে, চলে যাও এখান থেকে। তে নিচে সেভাবেই বসে থেকে কাঁদতে লাগে, যা দেখে রোজি এসে তেকে ধরে উঠিয়ে জাঙ্কুকের পাশে বসায় আর বলে, আমি জানি ভাইয়া সেদিন আমি তোমাকে নিষেধ করেছিলাম আর কখনো ভাবির কাছে না আসতে, কিন্তু এটাও জানি তুমি ভাবিকে কতটা ভালোবাসো, আর তাই আজ যখন ভাবি নিজের থেকে ভুল বুঝতে পেরে তোমার কাছে ফিরে এসেছে তখন মেনে নাও ভাবিকে। হ্যাঁ ভাইয়া, আমি আমার মাথার দিব্যি তুলে নিচ্ছি, তুমি সুখে থাকো, আমি এটাই চাই। রোজির বলা শেষ হলে জাঙ্কুক তাকিয়ে দেখে তে এখনো কাঁদছে। তের কান্না জাঙ্কুকের যেন সহ্য হচ্ছে না। জাঙ্কুক তেকে ঘুরিয়ে নিজের দিকে নেয়, তারপর তের মুখটা তুলে কপালে একটা ঠোঁটের স্পর্শ ছুঁয়ে দিতেই তে ঝাঁপিয়ে জাঙ্কুকের বুকের সাথে মিশে যায় আর শব্দ করে কাঁদে। জাঙ্কুকের কাছে ক্ষমা চায় সব অন্যায়ের জন্য, আর জাঙ্কুক তের এমন কাণ্ড দেখে অবাক হয়ে যায়, ভাবে সে কি স্বপ্ন দেখছে নাকি সবই বাস্তব। জাঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, তে, বলুন, তুমি আমার সাথে আবার অভিনয় করছো না তো? আবার বাজি ধরে খেলছো না তো আমাকে নিয়ে? জাঙ্কুকের মুখে এই কথাটা শুনে তের বুক যেন ফেটে যাচ্ছিল কষ্টে। নিজের অজান্তেই সে বুঝতেও পারছে না কি এমন কষ্ট অনুভব করছে। সে জাঙ্কুককে এতটাই কষ্ট দিয়েছে যে জাঙ্কুক এখন তার এই ভালোবাসাগুলোকেও মিথ্যে ভাবছে। তের বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। তারপর নিজেকে সামলে বলে ওঠে, সত্যি জাঙ্কুক, আমি এতটাই খারাপ যে চাইলেও আজ আমার আমিকে আপনাকে বোঝাতে পারবো না। হ্যাঁ, আমি আপনার যোগ্য না, চলে যাব আমি। রোজি,
তোমার ভাইকে একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দিও। কথাটা বলে তে উঠে যাবে। জাঙ্কুক তের হাতটা ধরে বসে, আমার অন্য কোনো মেয়ের প্রয়োজন নেই। আমার মন শুধু তোমাকে খোঁজে, সেটা বোঝো না? তুমি ছাড়া আর কখনো কেউ আমার জীবনে আসবে না। তুমি আছো, তুমি ছিলে, আর তুমিই থাকবে। তুমি চাইলেও আমি তোমাকে আমার থেকে দূরে যেতে দেব না। দরকার হলে বেঁধে রাখবো, বন্দি করে রাখবো। জাঙ্কুকের কথা শুনে তে হেসে ওঠে। এমন সময় তেকে বাড়িতে কোথাও খুঁজে না পেয়ে তের বাবা মা হসপিটালে চলে এসেছে। আর তারা সিদ্ধান্ত নেয় জাঙ্কুক এবং তের আবার বিয়ে হবে, খুব ধুমধাম করে। জাঙ্কুক সুস্থ হলে তে আর জাঙ্কুকের বিয়ের খুব বড় করে আয়োজন করা হয়। আর ওইদিকে রোজি সাইনুর মন জয় করতে ব্যস্ত। তে বসে আছে বাসর ঘরে জাঙ্কুকের অপেক্ষায়। একটু পায়ের আওয়াজ পেয়ে তের যেন বুকের ধুকধুকানি বেড়ে গেল। জাঙ্কুক দরজা খুলে রুমের ভেতর প্রবেশ করলো। জাঙ্কুক গিয়ে তের সামনে বসলো। এতে যেন তের হার্টবিট আরো বেড়ে গেল। জাঙ্কুক আস্তে করে তের ঘোমটাটা সরালো। তে লজ্জা মাখা মুখ দেখে মুস্কি হাসলো। জানো তে, আজকের দিনটা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। আমি হয়তো কোনো স্বপ্ন দেখছি। আচ্ছা, আমাকে একটা চিমটি কাটবে? তের চোখ জোড়া যেন অশ্রুসিদ্ধ হয়ে গেল। সে জাঙ্কুকের দিকে তাকালো, অতঃপর জাঙ্কুককে জোরে জড়িয়ে ধরলো। মুহূর্তে অনুভব করলো তে তার গলায় হালকা করে কামড় দিচ্ছে। জাঙ্কুক চোখটা বন্ধ করে নিল। তে কামড়ানো জায়গায় চুমুক খেয়ে জাঙ্কুকের দিকে তাকালো। এখন বিশ্বাস হয়েছে? তে একটু দূরে সরে বসতে চাইলে জাঙ্কুক তের কোমর ধরে নিজের কাছে টেনে নিজের ঠোঁট তের ঠোঁটের সাথে মিলিয়ে নিল। তেও কিস ব্যাক করতে লাগলো। জাঙ্কুক তের সম্মতি পেয়ে যেন উন্মাদ হয়ে গেল। সে তেকে কিস করতে করতে তের উপর শুয়ে পড়ল। তের যেন শ্বাস আটকে আসছে। সাথে সাথে জাঙ্কুককে হালকা করে দূরে সরিয়ে দিল। তে কিছু বলতে যাবে, তার আগে জাঙ্কুক তার আঙুল দিয়ে তের ঠোঁটে ছোঁয়ায়। জাঙ্কুক তার কপালটা তের কপালের সাথে ঠেকলো। জান পাখি, আজকে ভালোবাসতে দিবে আমাকে? তে জাঙ্কুকের গাল স্পর্শ করে জাঙ্কুকের কপালে চুমু খেলো আর সম্মতি জানালো। এতে যেন জাঙ্কুক আরো উন্মাদ হয়ে গেল। সাথে সাথে তের ঠোঁট জোড়া আবার নিজের দখলে নিয়ে নিল। জাঙ্কুকের অবাধ্য হাতগুলো তের শরীরে বিচরণ করতে লাগলো। জাঙ্কুক তার মুখ উঁচু করে তের গলায় আবার ডুব দিল। তের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে জাঙ্কুক তার স্পর্শ এঁকে দিচ্ছে। আর তের শরীর যেন মুহূর্তে মুহূর্তে কেঁপে উঠছে। তারা তাদের রোম্যান্স চালিয়ে যাক, আমরা আর গভীরে না যাই। আর এই গল্পের সমাপ্তি আমি এখানেই করতে চাই। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর বেশি বেশি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে।